তারেক রহমান নাকি শিশু মুক্তিযোদ্ধা। তারেক রহমান আবার এইরকম লোক। ভারত একটা খুনি রাষ্ট্র, বিএসএফ একটা খুনি বাহিনী। এত চোর, এত দুর্নীতিবাজ, এত লুটেরা যে আপনাদের বাজার আছে অন্য জায়গা থেকে। আরে রাখেন, যে দুর্নীতি দেয়, ক্ষমতা থেকে নামেন, ক্ষমতা থেকে নামেন। বাড়ির মুখ দেখবেন না, কত বছর দেখেন, ক্ষমতা থেকে নামেন। সবকিছু কুক্ষিগত করছেন। বাংলাদেশ ব্যাংকে অভ্যুত্থান করার পরে এখন দেশের সবচেয়ে বড় ব্যাংক এখন ইসলামী ব্যাংকে আবার নতুন করে অভ্যুত্থান শুরু হয়েছে। এর যদি অস্তিত্ব বিপন্ন হয় বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমি এখন নামটা বলছি না, ভদ্রতা করে। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। বাংলাদেশ ছিলেন এবং তিনি আমাকে এই ব্যাপারে চুপ থাকতে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কে খুন হয়েছেন সেটা স্পষ্ট না করলেও তার বিবরণ দেখে স্পষ্ট প্রতীয়মান হয় যে সেটা শহীদ ওসমান হাদি ছাড়া আর কেউ নয়। লিডার আসছে 17 বছর পর, হায়রে বাংলাদেশের ভাই অবস্থা খারাপ। দেখেন এর মতো একটা লম্পট বাটপার হাওয়া ভাবন করা 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক, যার কারণে এই যে ভারত যেভাবে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াইলো, আপনার কি মনে হয় এখানে কি বিএনপির দায় নাই, তারেক রহমানের দায় নাই? 10 ট্রাকের ঘটনা যদি সংগঠিত না হয় তাহলে 17 বছর এখানে হয়তো বা আওয়ামী লীগ থাকার পেছনে ভারতের যে ভূমিকা সেটা নাও হইতে পারতো। আজকে একটা বাস দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তারেক রহমান এবং বিএনপিকে। এমন বাস দিয়েছেন যেই বাস তারেক রহমান বা বিএনপি নেওয়া সম্ভব নয়। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। পাহাড়িদের মধ্যে অনেক দীর্ঘস্থির হয়েছে, সবাইকে আপনি দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন রীতিমতো রিখটার স্কেলে ভূমিকম্প চলছে। কোনো জল্পনা কল্পনা বা গুঞ্জন নয়, গুনে গুনে 3 জন হেভিওয়েট মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবার এমন এক জিরো টলারেন্স বা কড়া নীতি গ্রহণ করেছেন যা বাংলাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসে আক্ষরিক অর্থে এক বিরল ঘটনা। ঈদের ছুটি কাটতে না কাটতেই নীতি নির্ধারণী পর্যায়ে শুরু হয়ে গেছে এই মেগা ক্লিন আপ মিশন বা শুদ্ধি অভিযান। কে কে আছেন এই বাদ পড়ার তালিকায়? কেনই বা ক্ষমতার শীর্ষ বলয় থেকে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে? আর প্রধানমন্ত্রী হঠাৎ কেন এত কঠোর অবস্থানে গেলেন? চমকপ্রদ সব ভেতরের খবর এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে সাজানো হয়েছে আজকের স্পেশাল অ্যানালাইসিস। রাজনীতিতে আসজনের কথায় যিনি ইতিমধ্যেই মন্ত্রিসভা থেকে আউট হয়ে গেছেন, তিনি হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ঈদের ছুটি শেষ হতে না হতেই গত সোমবার হঠাৎ করে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে তার পদত্যাগপত্র জমা দেন। অবাক করা বিষয় হলো, এই পদত্যাগপত্র নিয়ে কোনো টানাপোড়েন, দল কষাকষি বা দীর্ঘ মিটিং হয়নি। জমা দেওয়ার সাথে সাথেই তা সরাসরি গ্রহণ করা হয়েছে। সোজা কথায় তিনি মন্ত্রিত্ব থেকে ছিটকে গেছেন। বাংলাদেশ করার জন্য অন্যতম মন্ত্রী হচ্ছেন আমাদের দীপেন দেওয়ান মহোদয়। উনি কিন্তু শুরু থেকে এখনো পর্যন্ত একটি পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বলে আমরা জেনে এসেছি। বাংলাদেশের রাজনীতিতে মন্ত্রীরা একবার ক্ষমতা পেলে চেয়ারের সাথে সুপার গ্লু দিয়ে যেভাবে আটকে থাকতে চান, সেখানে তিনি কেন নিজে থেকে সরে দাঁড়ালেন? আমাদের দেশের ইতিহাস তো বলে যতই ব্যর্থতা থাকুক মন্ত্রীরা কখনো নিজের দোষ স্বীকার করেন না। তাহলে আসল ঘটনা কি? পদত্যাগপত্রে দীপেন দেওয়ান এক অদ্ভুত দাবি করে লিখেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন যা মন্ত্রণালয়ের নিয়মিত কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। তাই বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে তার এই পদ থেকে অব্যাহতি নেওয়া আবশ্যক। কথাগুলো শুনতে খুব সুন্দর আর আদর্শবান মনে হলেও রাজনীতির ভেতরের খবর কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন, দীপেন দেওয়ান মোটেও শারীরিকভাবে অসুস্থ নন। আসল কারণ হলো চরম রাজনৈতিক ও প্রশাসনিক চাপ প্রয়োগ করেই তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সরকার গঠনের পরই প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছিলেন, প্রতিটি মন্ত্রী ও এমপির কাজ কঠোরভাবে মনিটর করা হবে। অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হলে এবং মন্ত্রণালয়ের বিন্দু মাত্র উন্নয়ন না হলে সে চেয়ারে বসার কোনো অধিকার কারণেই। দীপেন দেওয়ান মূলত সেই মনিটরিং এর প্রথম শিকার। তিনি তার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছিলেন না বলেই অসুস্থতার ঢাল ব্যবহার করে তাকে সম্মানজনক বিদায় নিতে বাধ্য করা হয়েছে। এই সরকারের হাদি হত্যার বিচার নিশ্চিত করার জন্য তাদের কতটুকু আগ্রহ চেষ্টা আছে সেই প্রশ্ন থেকে গেল। আমরা ওই জায়গাটায় জোর খাটাইয়া কথা বইলাইয়া আমরা মমতাকে একদম মানে হচ্ছে গিয়া চেষ্টা করবো, বিষয়টা ওরকম না যে মমতা বললো যে কাকে দিয়ে খুন করানো হয়েছে, কে খুন করছে সবটা কিন্তু জানি, কিন্তু বাংলাদেশে উত্তাপ ছড়ানো হবে, বাংলাদেশে গ্যাঞ্জাম হবে সেজন্য বললাম না। এটা তার নিজস্ব কথাবার্তা, এটা সত্য মিথ্যা সে জানে, তার মন জানে, সৃষ্টিকর্তা জানে। ওটার উপর ডিপেন্ড করে আমরা জোর খাটাই কথা বলবো না যে মমতা আপনি নাম বলে দেন।
এই প্রশ্ন যদি আমরা জোর কাটাইয়া এক্সেলার্ট বাড়াইয়া গতি বাড়াইয়া যদি আমরা বলি, তাহলে এই প্রশ্নের সম্মুখীন আমরা হতে পারি যে মমতাজ তিনি নির্বাচনে হেরে তার প্রতিদ্বন্দ্বীকে, তার বিপক্ষ পার্টিকে, দলকে নিজস্ব ঝামেলা বাজানোর জন্য, তার জনপ্রিয়তা বাড়ানোর জন্য সেইটা বলতেছে, সে এইসব কথাবার্তা বলতেছে। আমরা ওই প্রশ্নের সম্মুখীন হব না। আমরা ওই জায়গাটায় প্রশ্ন করব যে হাদিকে হত্যাকারী, অভিযুক্তকারী এবং সন্দেহজনকভাবে বা তথ্য প্রমাণ অনুযায়ী যাকে সন্দেহ করা হয়েছে তাকে তো পাশের দেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সরাসরি তো বলতে পারি না যে ফয়সাল হত্যাকারী। তো তখন এটা আমরা বললে আপনারা বলবেন যে এটা তো কার্যকর হয় নাই, তদন্ত অনুযায়ী তো এটা প্রকাশ পায় নাই, একথা হতে পারে। আমরা কোনো স্পেস রাখবো না। হাদিকে গুলি করা হয়েছে, গুলি করার পর থেকে কোথায় কোন ম্যান গেল, কোন বাসায় উঠলো, কোন বর্ডার ক্রস করলো, কোন বাইক ব্যবহার করা হলো, তার বোন প্রেমিকা কোথায় কি ছিল, কাদের, সেই সমস্ত তথ্য অনুযায়ী গিয়ে আমরা কি করলাম, আমরা মহান আল্লাহ তাআলার রহমতে আমরা তাকে পাশের দেশ থেকে গ্রেপ্তার হলো সেটা দেখলাম। আমাদের প্রশ্নটা ওইখানে, পাশের দেশে গ্রেপ্তার হলো, পাশের দেশ থেকে এই দেশে আসতে ঠিক কত ঘন্টা, কত দিন, কত বছর, কত যুগ সময় লাগবে? ইসলামী ব্যাংক রক্ষায় ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ওরফে জামাত শিবির দেশব্যাপী জেগে উঠেছে। সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটি শাখার সামনে জামাত শিবিরের লোকজন, ইসলামী ব্যাংকের গ্রাহকরা, জামাত শিবিরের সমস্ত লোক ইসলামী ব্যাংকের গ্রাহক এবং এই ব্যাংক জামাত ইসলামীর ব্যাংক, অতএব তারা এই ব্যাংক রক্ষায় রাজপথে নামবে, এটা একদম স্বাভাবিক। তারা রাজপথে নেমেছে আরো জোরালোভাবে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এভাবে একটা ব্যাংক দখল করা যায় না, এভাবে একটা আর্থিক প্রতিষ্ঠান থাকে না। বিএনপি যে নাটকীয়তা করেছে সর্বশেষ, দর্শক, রাতের আধারে দিলকুশা এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে ডিবি, এসবি, ডিজিএফআই লোকজনের উপস্থিতিতে ভার্চুয়াল মিটিং করিয়ে বোর্ড মিটিং সম্পন্ন করিয়েছে এবং এমডির পদত্যাগপত্র গ্রহণ করেছে। এটা একদম সেম হাসিনা যেভাবে ডিজিএফআইয়ের মাধ্যমে ইসলামী ব্যাংক দখল করিয়েছিল, ওইটারই আরেকটা ভার্সন আমরা দেখলাম। এবং ডিজিএফআই তো বিদ্যুৎ বন্ধ করেনি, জাস্ট পিস্তল দেখিয়েছে, মোবাইল টোবাইল নিয়ে গেছে। আর এখানে সরাসরি বিদ্যুৎ বন্ধ করে রাতের আধারে সন্ত্রাসী কায়দায় ইসলামী ব্যাংক দখল করছে। বোর্ড মিটিং করিয়েছে এবং কিছু ঘটনা ঘটিয়েছে। বোর্ড মিটিং করতে চায়নি, ভারপ্রাপ্ত এমডি করতে চায়নি, গ্রাহকদের বিক্ষোভের ফলে তিনি মিটিং করেননি, ডাকেননি, কিন্তু জোর করে মিটিং করানো হয়েছে। তো এর প্রতিক্রিয়ায় জামাত শিবিরের লোকজন বা সচেতন গ্রাহকরা আরো সোচ্চার হয়েছে যে এখন পুরো বোর্ডকে বিলুপ্ত চাই। পুরো বোর্ডের বিলুপ্তির দাবিতে, পুরো বোর্ডের পদত্যাগের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকরা তাদের আমানত রক্ষার জন্য, তাদের আমানতের নিরাপত্তার জন্য এবং তাদের ব্যাংক রক্ষার জন্য সারা বাংলাদেশের সমস্ত ব্রাঞ্চগুলোর সামনে তারা বিক্ষোভ মিছিল বা মানববন্ধন করেছে। এখন এটার একটা তাৎপর্য আছে, দেখেন, ইটস ভেরি সিম্পল। একটা ব্যাংক গ্রাহকদের আস্থার উপর নির্ভর করে। বাংলাদেশে তো অনেক ব্যাংক ছিল, এখন কি আছে? অনেক পুরোনো ব্যাংকের নাম শুনেন? অনেক ব্যাংক অন্য একটা ব্যাংকের সাথে বিলীন হয়ে গেছে, মার্জ হয়ে গেছে। এবং এই যে সর্বশেষ সম্মিলিত 5টা ইসলামী ব্যাংক, অনেকগুলো ইসলামী ব্যাংক সেপারেটলি এক্সিস্ট করতে পারছে না। বাংলাদেশ ব্যাংক থেকে ধারটা নিয়েও তারা তাদের লিকুইডিটি ক্রাইসিস থেকে শুরু করে অন্যান্য ক্রাইসিস ওভারকাম করে এগিয়ে যেতে পারছিল না, যার ফলে তাদেরকে মার্জ করে একটা বানানো হচ্ছিল সম্মিলিত 5 ইসলামী ব্যাংক। এরকম আরো অতীতে 70 দশক 80 দশক অনেক ব্যাংক ছিল, হাবিব ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, এগুলো দেখেন এখনো না? অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, অনেক ব্যাংক দেউলিয়া হওয়ার আগ মুহূর্তে অন্য ব্যাংকের সাথে মার্জ হয়ে গেছে। কারণ গ্রাহকদের আস্থা না থাকলে ওই ব্যাংকের চালানোর দাম নাই, ওই ব্যাংকের ধ্বংস অনিবার্য। ইট টোটালি ডিপেন্ডস অন গ্রাহকদের আস্থা। এটা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, এটা সম্পর্ক গ্রাহকদের সাথে। এখন এই গ্রাহকদের সাথে চোর পুলিশ খেলে পুরো 3 কোটি গ্রাহককে খেপিয়ে তুলে আপনি ডিজিএফআই দিয়ে, পুলিশ দিয়ে আপনি ব্যাংক চালাবেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনি লাঠির জোরে কতক্ষণ কি করবেন? যেমন ওই যে চেয়ারম্যান, ওই চেয়ারম্যানকে এখন আমি বিশ্বাস করতে চাই এবং আমার দৃষ্টিভঙ্গি এটা, যে চেয়ারম্যান যদি ব্যাংকের ভিতরে ঢুকতে যায় তাহলে ওর জামা প্যান্ট করে ল্যাংটা করে লাঠি দিয়ে ব্যাংক থেকে বের করে দেওয়া উচিত। ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড এটা করতে পারে, অফিসার এটা করতে পারে, এবং অফিসারদের কর্মবিরতিতে যাওয়া বা এগুলো তাদের পরবর্তী আরো অনেক দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে এই জামাত শিবিরের লোকজন এগোচ্ছে। এই ব্যাংক ধ্বংস হতে দিবে না, আমানত নষ্ট হতে দিবে না। মূলত এভাবে ইসলামী ব্যাংকে ধ্বংস করে দেউলিয়া হলে তো আর দায় থাকে না, বাকি টাকাগুলো মারতে চাচ্ছে এবং ইসলামে লুটপাট করা টাকা বা এগুলো একটা ভাগ পেতে চাচ্ছে। এটা ব্যাংকে দেউলিয়া করার একটা ষড়যন্ত্র ছাড়া কিছুই না। অতএব এই দেউলিয়া থেকে রক্ষা করার দায়িত্ব ইসলামী ব্যাংকের গ্রাহকের। কারণ আমরা যারা গ্রাহক, আমাদের টাকা আমরা তো পাবো না দেউলিয়া হয়ে গেলে। অতএব আমাদের টাকা যাতে মায়ের না যায়, এই জন্য তো আমাদের প্রয়োজন জীবন দিতে হবে। কত মানুষের সারা জীবনের অর্জন এই ইসলামী ব্যাংকে আছে। তা আমরা যারা একটু চালাক, আমরা হয়তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখি, কিন্তু অনেকে এই পুরোটা ইসলামী ব্যাংকে, সে কি করবে? আর রাতারাতি সরানো যাবে না। এই জায়গায় রক্ত দিয়ে হলো ইসলামী ব্যাংক রক্ষা করবে জামাত শিবির। ইটস ভেরি নরমাল, এবং রক্ষা করতে হবে, এটা জরুরি তার জন্য। এখন বিএনপি সরকার যেভাবে অস্ত্রের জোরে ব্যাংক চালাতে যাচ্ছে, এটা একদম মাথা মোটা টাইপের একটা বুদ্ধি। কোন গর্ধব! আমরা তো অর্থনীতি বুঝি কিছুটা, সরাসরি অর্থনীতির ছাত্র না হলেও অর্থনীতি রিলেটেড কোর্স পড়ানোর অভিজ্ঞতা আছে বিশ্ববিদ্যালয় লেভেলে। অতএব অর্থনীতির যে বিশ্ব ডেভেলপমেন্ট ইকোনমিক্স সম্পর্কে আমার একদম উচ্চতর স্টাডি আছে, তো বুঝি ব্যাংকিং সেক্টরের ব্যাংকিং ব্যবস্থা অনেক কিছুই বুঝি। তাতে গ্রাহকদের আস্থার উপর যে প্রতিষ্ঠানের এক্সিস্টেন্স নির্ভর করে, প্রতিষ্ঠানের বিকাশ এটা বলবো না, জাস্ট অস্তিত্ব নির্ভর করে, এই ব্যাংক থাকা না থাকা নির্ভর করে। সেই গ্রাহকদের পিটিয়ে, তাদেরকে হত্যা করে, তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, তাদের রক্ত ঝরিয়ে ব্যাংক চালাবে, এটা কতদিন আপনারা করবেন? সারা বাংলাদেশে জামাত শিবিরের লোকজন প্রত্যেকটা ব্রাঞ্চের সামনে বিক্ষোভ মিছিল করেছে। এখন আপনি গায়ের জোরে হত্যা করে গুলি চালিয়ে চেয়ারম্যানকে মানলাম পুলিশ প্রোটেকশন দিয়ে 2-4 দিন ব্যাংকের ভিতরে ঢুকালেন, কিন্তু সারা বাংলাদেশের যে ব্রাঞ্চগুলো, ওইগুলোতে আপনি কিভাবে নিরাপত্তা দিবেন? জামাত শিবিরের লোকজন ব্যাংক তালা মেরে ফেলবে, আপনি কি করবেন? তাতেও যদি কাজ না, এক পর্যায়ে তাদের আমানত ছড়িয়ে দিবে।
আর অলরেডি যে ঘটনা ঘটেছে এতে সাধারণ মানুষ বা জামাত শিবির অনেকে এমনিতেই এখান থেকে টাকা সরিয়ে নেবে। এটা ব্যাংকের পরিচালনা পর্ষদ যদি জামাত ইসলামীর আমিরের হাতে তুলে দেওয়া হয়, তারপরও আগামী মাস থেকে এখানে অনেকেই রেমিটেন্স পাঠাবে না, বরং বেশিরভাগ মানুষই হয়তো রেমিটেন্স পাঠাবে না, তারা হুন্ডিতে পাঠাবে। তো বিএনপি একটা আত্মঘাতের সিদ্ধান্ত নিয়েছে এবং জামাত শিবির যেভাবে বিষয়টা ট্যাকেল দিচ্ছে, রাতের আধারে পুলিশের বা প্রশাসনের চাপে বোর্ড মিটিং সম্পন্ন হলেও সকাল হতে না হতেই আবার ইসলামী ব্যাংকের গ্রাহকরা ইসলামী ব্যাংক কেন্দ্রীয় কার্যালয় মতিঝিল লীলকুশায় তারা আবার বিক্ষোভ মিছিল করছেন, তারা মানববন্ধন করছেন। দ্বিতীয় দিনের মতো তাদের অবস্থান এবং তার সকল সদস্যের পদত্যাগ চাইছেন। এবার পরিস্থিতি ইসলামী ব্যাংকের গ্রাহকরা আরো জটিল করছে। বাংলাদেশ ব্যাংক এটা ডিএমপি বা কোনো র্যাবের সদর দপ্তর এগুলো না, এটা একটা আর্থিক প্রতিষ্ঠান। এই ধরনের আর্থিক প্রতিষ্ঠান জনগণের সাথে পুলিশ দিয়ে পেটাপিটি করে চলে না, কতদিন পিটাপিটি করবে? এটা করতে গেলে বিএনপি সরকার পতন হবে। অতএব আমি এখানে দেখতে পাচ্ছি যে জামাত শিবির এখানে ভালো মুডে আছে, তারা হাত হচ্ছে, অনেকে হাত ভাঙছে, অনেকের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, বাট এর মধ্য দিয়ে বাংলাদেশে ইসলাম রক্ষা হচ্ছে, সুদ মুক্ত একটা ব্যাংক রক্ষা হচ্ছে এবং মালিকের কাছ থেকে লুটেরারা তার সম্পত্তি নিয়ে যেতে পারছে না। আর এই যে লাঠিচার্জ বা গায়ের জোর দেখানো, এভাবে কোনো আর্থিক প্রতিষ্ঠান চলতে পারে না। এতে ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ বেকায়দায় পড়বে, সারা পৃথিবীব্যাপী বেকায়দায় পড়বে। দর্শক, চট্টগ্রামে, বরিশালে, কক্সবাজারে বিভিন্ন জায়গায় বিরাট বিরাট মানববন্ধন আমরা দেখতে পাচ্ছি এবং ওই 2-4 জন বোর্ড ডিরেক্টর কিংবা চেয়ারম্যান এটা এসালাম দখল করেছে ঠিক, বাট পুরো বাংলাদেশে ইসলামী ব্যাংক তো জামাত শিবির, বেশিরভাগ লোকজন জামাত শিবির। এইভাবে একটা ব্যাংক চালাতে পারে না। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।